নিউজ টুডেতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন। দাদার নির্দেশে সেদিন সবটা করেছি। কসবা কাণ্ডে চাঞ্চল্যকর দাবি ধৃত মনোজিৎ মিশ্রের দুই সহযোগী প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদের। কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের ক্ষমা চাইলেন মদন মিত্র। এবার থেকে দলের অনুশাসন মেনেই চলবে, শোকজের জবাবে লিখলেন মদন। চাকরি দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ, এবার হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর বাতিলের দাবি নিয়ে হাইকোর্টে। পারিবারিক জমি বিবাদ ঘিরে বোমাবাজি নওদায়, বোমার আঘাতে মৃত এক, মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। তামিলনাড়ুর এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত 6, আহত অনেকে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার সামনে এলো আর এক চাঞ্চল্যকর দাবি। ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্রের দুই সহযোগী প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে জেরা করে অনেক তথ্য পাচ্ছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী জেরায় প্রমিত এবং জাইব দাবি করেছে দাদার নির্দেশে সেদিন সবটা করেছিল তারা। পাশাপাশি জিবি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধৃত 3 জনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। গণধর্ষণের ঘটনায় ভিডিও রেকর্ড করে রাখা হয়েছিল, সেই কাজ করেছিল মনোজিতের সহযোগীরা। এই বিষয়টি পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। আর এবার যেটাই জানা গেল, ওই ভিডিও নিয়ে নাকি আরও বড় পরিকল্পনা ছিল টিএমসিপি নেতার। পরবর্তীকালে ওই ছাত্রীকে যাতে ব্ল্যাকমেল করা যায় এবং ফের তার উপর জোর খাটানো যায়, তার জন্যই নাকি ঘটনার ভিডিও রেকর্ডিং করতে বলা হয়েছিল, পুলিশের কাছে দাবি করা হয়েছে। এদিকে বাজেয়াপ্ত হওয়া কলেজের সিসিটিভির হার্ড ডিস্কের ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে 24 বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে 25শে জুন বিকেল 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত 7 ঘন্টা সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে 3 জন অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে 3 জন অভিযুক্ত, নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। অভিযুক্তের মোবাইল ফোন থেকে 1.5 মিনিটের একটি ভিডিও ক্লিপও উদ্ধার করা হয়েছে। ভিডিওটির ফরেনসিক বিশ্লেষণ চলছে। অভিযোগপত্রে নির্যাতিতা দাবি করেছিল যে ঘটনার ভিডিও করে রেখেছে এক অভিযুক্ত। এদিকে পুলিশ ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ দেখে 17 জনকে চিহ্নিত করেছে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। এদিকে যে 17 জনকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করেছে, তাদের মধ্যে অনেকেই বেরিয়ে গিয়েছিল, তবে ধৃতরা ছাড়াও আরও 4 জন সন্ধ্যার পরে কলেজে ছিল। এই আবহে তাদের ওপর নজর পুলিশের। হাই নিউজ নেটওয়ার্ক। কসবার আইনে ছাত্রীর গণধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মদন মিত্র। তার মন্তব্যের জেরে দলের ইমেজে কোনো ক্ষতি হলে তিনি ক্ষমা প্রার্থী। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের শোকজ চিঠির জবাবে লিখিতভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। মদন মিত্র এও জানিয়েছেন এবার থেকে দলের অনুশাসন মেনেই চলবেন তিনি। কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের কড়া অবস্থানের পর শেষ পর্যন্ত দলীয় শোকজের উত্তর পাঠালেন তিনি। জানা গিয়েছে সোমবার রাতেই নিজের অবস্থান জানিয়ে দলকে লিখিত জবাব দিয়েছেন মদন মিত্র। সূত্রের খবর, সংক্ষিপ্ত হলেও মদনের চিঠিতে রয়েছে 2টি স্পষ্ট অংশ। একদিকে তিনি নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, অন্যদিকে কেন তিনি ওই মন্তব্য করেছিলেন তার একটি ব্যাখ্যাও দিয়েছেন চিঠিতে। তবে দল তার জবাবকে কিভাবে গ্রহণ করবে সেটা ভবিষ্যৎ বলবে। ঘটনার সূত্রপাত কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায়। অভিযোগ আইনের এক ছাত্রীকে ফাঁকা ক্যাম্পাসে গণধর্ষণ করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই সংবাদ মাধ্যমে মদনের মন্তব্য ছিল, ওই ছাত্রী একা কেন কলেজে গিয়েছিলেন, কয়েকজন বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে গেলে বা কাউকে জানিয়ে গেলে হয়তো এমনটা ঘটত না। অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে। এই মন্তব্য সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব বিষয়টি থেকে নিজেকে সরিয়ে নেয়। শনিবার রাতেই দল স্পষ্ট জানিয়ে দেয় মদনের বক্তব্য তার ব্যক্তিগত এবং দল এমন মন্তব্য সমর্থন করে না। রবিবার সুব্রত বক্সির সই করা শোকজ চিঠি পৌঁছয় মদনের কাছে, যেখানে বলা হয় এই মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
সোকসের জবাবে মদন ক্ষমা চাইলেও তার বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকের মতে এমন সংবেদনশীল ঘটনার প্রেক্ষিতে একজন প্রবীণ বিধায়কের মন্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। চাকরি দেওয়া নামে ধর্ষণের অভিযোগে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর করেছিলেন এক মহিলা। আর সেই এফআইআর বাতিলের দাবি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসী। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের। মঙ্গলবারই তার থানায় হাজিরা দেওয়ার কথা। পুলিশের তরফ থেকে গিয়েছে নোটিশও। তার আগেই হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর বাতিল চেয়ে আবেদন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। হাজিরার আগেই হাইকোর্টে আবেদন। মামলাকারী কার্তিকের আবেদন, তিনি ভারত সেবাশ্রম সংঘের মানুষ, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। একজন মহিলা থানায় গিয়ে 13 বছর আগে কিছু হয়েছে, সেটার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। নোটিশ দিয়ে যেতে বলা হয়েছে। তার পাল্টা অভিযোগ, এটা সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ। গত 26শে জুন নির্যাতিতা মহিলা নবগ্রাম থানায় অভিযোগ করেছেন কার্তিক মহারাজ 2013 সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন তাকে। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 376(2), 313, 506, 417 ধারায় মামলা রুজু করেছে। সোমবারই কার্তিক মহারাজের কাছে নবগ্রাম থানার তরফ থেকে একটি নোটিশ যায়। জিজ্ঞাসাবাদের জন্য 1 জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল কার্তিক মহারাজের বিরুদ্ধে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বুধবারই এই মামলা শুনানি। যদিও অভিযোগ উড়িয়ে মহারাজ জানিয়েছিলেন, আশা করি সত্য সত্যের পথে যাবে, আইন আইনের পথেই যায়। ইতিমধ্যেই মহিলার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। তিনি বলেছেন, আমার উপর তো যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আর সেই কারণেই পুলিশ প্রোটেকশন দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। পারিবারিক জমি বিবাদ ঘিরে চলল ব্যাপক বোমাবাজি। সেই বোমার আঘাতেই মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানার আলীনগর গ্রামে। মৃত ব্যক্তির নাম রফিকুল শেখ। পারিবারিক জমি বিবাদ ঘিরে চলল তুমুল বোমাবাজি। সেই বোমার আঘাতেই মৃত্যু হলো এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই একটি জমি নিয়ে বিবাদ চলছিল রফিকুল শেখের সঙ্গে তার খুতুতো ভাইদের। মঙ্গলবার সকালে ফের ওই জমি নিয়ে বিবাদ শুরু হয় দুই পক্ষের। বিবাদের মধ্যে শুরু হয় বোমাবাজি। অভিযোগ, রফিকুল শেখকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। সাত সকালে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। বোমাবাজি দেখে ঘটনাস্থলে ছুটে যান রফিকুলের পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তার ওপরে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ওই মৃতদেহকে ঘিরে এলাকায় বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে নওদা থানার পুলিশ আলীনগর গ্রামে পৌঁছায়। পুলিশকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ। মৃতদেহ তুলতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে পরিবারের লোকজন। কিভাবে এত বোমা গ্রামে মজবুত হচ্ছে, কোথা থেকে আসছে ওই বোমা, সেই প্রশ্ন উঠছে। বেশ কিছু সময়ের পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। বিক্ষোভকারীদের শান্ত করা হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কেবল জমি সংক্রান্ত বিবাদ নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। কালীগঞ্জে সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ আগামী বুধবার তিনি বিধানসভা ভবনে শপথ পাঠ করবেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই শপথ পাঠের অনুমতি চেয়ে পরিষদীয় দফতরের তরফে চিঠি পাঠানো হয় রাজভবনে। কালীগঞ্জে তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গত 19শে জুন উপনির্বাচন হয়। 23শে জুন উপনির্বাচনের ফল প্রকাশ হয়। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। অষ্টাদশ রাউন্ডের পরই দেখা যায় 2021-এর বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তিনি। কালীগঞ্জের এই ফলাফল 2026-এ বিধানসভা নির্বাচনের আগে কার্যত অ্যাসিড টেস্ট ছিল শাসক বিরোধী সব শিবিরের কাছেই। সেই লড়াইয়ে তরুণ মুখ বছর 38-এর আলিফাকে এগিয়ে দিয়েছিল শাসক শিবির। প্রয়াত বিধায়ক বাবার যোগ্য মেয়ে হিসেবে সেই ভরসা রেখেছেন। কমিশন সূত্রে খবর, গণনা শেষে 50,000-এরও বেশি ভোটে জিতেছেন আলিফা আহমেদ, যা 2021-এর ব্যবধানের চেয়ে বেশি।
26-এর আগে এই জয় ঘাসফুল শিবিরে ভরপুর অক্সিজেন জোগালো তা বলাই বাহুল্য। এবার শপথ নিয়ে তার পরিষদীয় রাজনীতিতে পা রাখার পালা। গত বৃহস্পতিবার তার শপথ পাঠের অনুমতি চেয়ে পরিষদীয় দফতরের তরফে চিঠি পাঠানো হয় রাজভবনে। রাজ্যপাল অধ্যক্ষকে সেই শপথ পাঠের অনুমতি দিয়েছেন। সেই অনুযায়ী আগামী বুধবার দুপুরে বিধানসভা ভবনে শপথ পাঠের ব্যবস্থা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 1 জুলাই মঙ্গলবার থেকে বাড়ল ট্রেনের ভাড়া। বিবৃতি অনুসারে কিলোমিটার প্রতি 2 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। নন এসি কোচের ভাড়া কিলোমিটার প্রতি 1 পয়সা বাড়ানো হয়েছে। পাশাপাশি রিজার্ভেশন চার্টেও পরিবর্তন করা হয়েছে। 1 জুলাই থেকে বাড়ল ট্রেনের ভাড়া। ভারতীয় রেলওয়ে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, দূরপাল্লার ট্রেনে দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ট্রেনের ভাড়া মঙ্গলবার থেকেই বাড়ানো হয়েছে। রেল বোর্ডের এই বিজ্ঞপ্তি অনুসারে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে সর্বোচ্চ ভাড়া বৃদ্ধি করল রেল। নন এসি কোচের ভাড়া প্রতি কিলোমিটারে 1 পয়সা করে বৃদ্ধি পেল। 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য শহরতলির ট্রেন এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর ভ্রমণের উপর কোনো প্রভাব পড়বে না। ট্রেনের ধরন অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর সাধারণ ভাড়া 501 থেকে 1500 কিলোমিটারের জন্য 5 টাকা বৃদ্ধি করা হয়েছে। 1501 থেকে 2500 কিলোমিটারের জন্য 10 টাকা বৃদ্ধি করা হয়েছে। 2501 থেকে 3000 কিলোমিটারের জন্য 15 টাকা বৃদ্ধি। স্লিপার ক্লাস সাধারণ আধা পয়সা, প্রথম শ্রেণীর সাধারণ আধা পয়সা, দ্বিতীয় শ্রেণীর মেল অথবা এক্সপ্রেস 1 পয়সা, স্লিপার ক্লাস মেল অথবা এক্সপ্রেস 1 পয়সা, প্রথম শ্রেণীর মেল অথবা এক্সপ্রেস 1 পয়সা, এসি চেয়ার কার 2 পয়সা, এসি 3 টায়ার 3E 2 পয়সা, এসি 2 টায়ার 2 পয়সা, এসি ফার্স্ট ক্লাস ইসি ইএ 2 পয়সা। রাজধানী শতাব্দী দুরন্ত বন্দে ভারত এসি ভিস্তাডোম কোচ এবং অন্যান্য ট্রেনের মতো এই সমস্ত ট্রেনের মূল ভাড়াও সংশোধিত হয়েছে। রিপোর্ট অনুসারে ভারতীয় রেলের ট্রেনের ভাড়া 2022 সালের পর 2025-এই প্রথমবারের মতো বাড়ানো হলো। রিজার্ভেশন চার্টেও পরিবর্তন করা হয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধি ছাড়াও ভারতীয় রেল ঘোষণা করেছে, দূরপাল্লার ট্রেনের জন্য রিজার্ভেশন চার্ট এখন ছাড়ার 8 ঘন্টা আগে প্রস্তুত করা হবে। আগে যেখানে ট্রেনের নির্ধারিত ছাড়ার 4 ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হতো। 1 জুলাই থেকে কেবলমাত্র আধার যাচাই সম্পন্ন যাত্রীরাই আইআরসিটিসি ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমেই তৎকাল টিকিট বুক করতে পারবেন। জুলাইয়ের শেষ থেকে তৎকাল বুকিংয়ের জন্য ওটিপি ভিত্তিক প্রমাণ দরকার। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ু শিবকাশী সংলগ্ন চিন্না কামানপট্টি গ্রামের একটি বাজির কারখানা। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 6 জন, আহত হয়েছেন আরও অনেকেই। উদ্ধার কাজ শুরু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর শিবকাশী সংলগ্ন চিন্না কামানপট্টি গ্রামের একটি বাজি কারখানা। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 6 জন, আহত হয়েছে বহু মানুষ। ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। তারা বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানাটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও কি কারণে এই বিস্ফোরণ তা এখনো স্পষ্ট নয়। জানা যাচ্ছে, বাজি কারখানাতেই বিস্ফোরণ হয়েছে। প্রচুর দাহ্য পদার্থ মজবুত থাকায় অগ্নিকাণ্ডটি ভয়াবহ রূপ নেয়। 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজও শুরু করেছে। উল্লেখ্য, শিবকাশী এলাকাকে ফায়ার ওয়ার্কার্স ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়। এখানকার বাজি কারখানাগুলি ছাড়াও ম্যাচ ও প্রিন্টিং শিল্প সমানভাবে সক্রিয়। এই জেলার অর্থনীতি একটা বড় অংশ নির্ভরশীল ওই শিল্পের ওপর। মাত্র একদিন আগেই তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি ঔষধ কারখানায় বিস্ফোরণ ঘটে প্রাণ হারান অন্তত 42 জন। তামিলনাড়ুর ঘটনাতেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। তেলেঙ্গানা রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34। জেলা পুলিশ সুপার একথা জানিয়েছেন। চলছে উদ্ধার কাজ। সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তেলেঙ্গানার রাসায়নিক কারখানায়। বিস্ফোরণের পরই আগুন লেগে যায় কারখানায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন নেভানোর পর শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকজন শ্রমিক 100 মিটার দূর পর্যন্ত ছিটকে পড়েন।
পুলিশ জানিয়েছেন বিস্ফোরণের ফলে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গিয়েছে। এমনকি বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়ি ভেঙে পর্যন্ত গিয়েছে। আরও একটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। কিভাবে এমন দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ বলেন, ধ্বংসাবশেষ সরানোর সময় এখনো পর্যন্ত 31 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। হাসপাতালে মৃত্যু হয়েছে 3 জনের। পুলিশ সুপার জানিয়েছেন উদ্ধার কাজ এখনো চলছে। সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হাই নিউজ নেটওয়ার্ক। হিমাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি বিপর্যস্ত। টানা বৃষ্টিতে পাহাড়ি রাজ্যটি রীতিমতো প্রলয়ের মুখে পড়েছে। বৃষ্টির বিরাম নেই, সঙ্গে একের পর এক ধস নামার ঘটনা। সরকারি হিসেবে 259টি বড় রাস্তা জলের তলায় চলে গিয়েছে। জনজীবন বিপর্যস্ত কথাটি দিয়ে বোঝানো যাবে না হিমাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি। টানা বৃষ্টিতে পাহাড়ি রাজ্যটি রীতিমতো প্রলয়ের মুখে পড়েছে। বৃষ্টির বিরাম নেই, সঙ্গে একের পর এক ধস নামার ঘটনা। তার উপর আচমকা মেঘ ভেঙে বৃষ্টি তো আছেই। তার জেরে রাজধানী সিমলা সহ রাজ্যের সিংহভাগ এলাকা বিদ্যুৎবিহীন। সরকারি হিসেবে 259টি বড় রাস্তা জলের তলায়। সেগুলি দিয়ে যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। পানীয় জলের পাম্পগুলিও জলে ডুবে রয়েছে। তাছাড়া বিদ্যুৎ না থাকাতেও সেগুলি সচল করা যাচ্ছে না। রাজ্য প্রশাসনের বক্তব্য, আচমকা দুর্যোগ, বিশেষ করে ধস নামা কিংবা মেঘ ভাঙা বৃষ্টির কারণে দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা আছে। কিন্তু গত 1-1.5 দিনের পরিস্থিতি সাম্প্রতিক সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনীকেও হাত গুটিয়ে থাকতে হচ্ছে। যাতায়াতের রাস্তা পর্যন্ত বন্ধ। 20 জুন থেকে এই পর্যন্ত অতি বৃষ্টিজনিত কারণে 23 জন নিহত হয়েছে। আবহাওয়া অফিস বলছে 1971 সালের পর পাহাড়ি রাজ্যটিতে জুন মাসে এত বৃষ্টির নজির নেই। গড়ে 100 মিলিমিটারের জায়গায় 140 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভয়াবহতা এবং ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সিমলার অদূরে ভাট্টাকুফা এলাকার একটি 5তলা বিল্ডিং কয়েক সেকেন্ডের মধ্যেই তাসের দেশের মতো ভেঙে পড়েছে। পরিস্থিতির আঁচ করে সিমলার একটি সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। আশঙ্কার সত্য প্রমাণ করে সেই চিকিৎসালয়টিও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। প্রশাসন জানিয়েছে 614টি বিদ্যুতের ট্রান্সফার এবং পানীয় জল সরবরাহের 130টি পাম্প জলের তলায়। ফলে জনজীবন পুরোপুরি বিধ্বস্ত। দোকান, বাজার, অফিস কিছুই খোলার পরিস্থিতি নেই। রাজ্য সরকার সাধারণ মানুষ এবং পর্যটকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মানুষ ঘরে থাকতেও ভয় পাচ্ছে। প্রশাসন জানিয়েছে সবচেয়ে খারাপ অবস্থা মান্ডি জেলায়। ওই জেলাতেই সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। থেকে থেকে মেঘভাঙা বৃষ্টিতে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। মান্ডির বেশিরভাগ রাস্তা বন্ধ যান চলাচল। ফলে মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়াও সম্ভব হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। ফের সংঘাতে জড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা কর্তা ইলন মাস্ক। আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে বলে আবারও সুর চড়ালেন মাস্ক। ট্রাম্পের বড় সুন্দর বিল পাশ হলে পরদিনই আমেরিকা পার্টি গঠিত হবে বলে সমাজ মাধ্যমে লেখেন তিনি। মাস্ককে পাল্টা নিশানা করেছেন ট্রাম্পও। তার দাবি, ভর্তুকির উপরেই টিকে রয়েছে মাস্কের সংস্থা। ভর্তুকি না পেলে ব্যবসা বন্ধ করে তল্পিতল্পা গুটিয়ে মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো। যেটিকে বড় সুন্দর বিল বলে ব্যাখ্যা করেছেন সেটি আসলে আমেরিকার কর এবং ব্যয় সংকোচনের জন্য তৈরি একটি অর্থ বিল। তবে শুরু থেকেই এই বিলের ঘোর বিরোধী ইলন মাস্ক। ওই বিল নিয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে সোমবার মার্কিন সেনেটে আলোচনা হয়। তারপরেই বিলের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে সমাজ মাধ্যমে টেসলা কর্তার দাবি, দ্বিদলীয় রাজনৈতিক শক্তির বাইরে তৃতীয় বিকল্প তৈরি করতে হবে আমেরিকাকে। সমাজ মাধ্যমে মাস্ক লেখেন, যদি ব্যয় সংক্রান্ত এই খ্যাপাটে বিলটি পাশ হয় তবে পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে। আমাদের দেশে ডেমোক্র্যাট রিপাবলিকান দলের বাইরে একটি বিকল্পের প্রয়োজন, যাতে সাধারণ মানুষ নিজেদের কণ্ঠস্বর খুঁজে পায়। কিছু সময় পরে ট্রাম্পও নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেলে মাস্ককে নিশানা করেন। তাঁর দাবি, মাস্ক যে পরিমাণ ভর্তুকি পেয়েছেন তা হয়তো অতীতে আর কেউ পায়নি। এই ভর্তুকি না পেলে মাস্ককে হয়তো ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। বস্তুত মাস্ক আমেরিকান নাগরিক হলেও জন্ম দক্ষিণ আফ্রিকায়। সেই প্রসঙ্গ টেনেই মাস্ককে খোঁচা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের আরও দাবি, প্রেসিডেন্ট পদের জন্য তাকে সমর্থন করার অনেক আগে থেকেই মাস্ক জানতেন যে তিনি বৈদ্যুতিন গাড়ি বিরোধী। আমেরিকার প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে লেখেন, বৈদ্যুতিন গাড়ি ঠিক আছে, কিন্তু সকলকে এই গাড়ি কিনতে বাধ্য করা উচিত নয়। ভর্তুকি বন্ধ হয়ে গেলে মাস্কের সংস্থার কী পরিণতি হতে পারে সে কথা উল্লেখ করে ট্রাম্পের বক্তব্য, আর কোনো রকেট উৎক্ষেপণ বা উপগ্রহ বা বৈদ্যুতিন গাড়ির উৎপাদন থাকবে না এবং আমাদের দেশের ভাগ্য ফিরবে।
হয়তো আমাদের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরকে এটি ভালোভাবে কঠোরভাবে দেখার জন্য বলা উচিত। আমাদের অনেক অর্থ বাঁচাতে হবে। বস্তুত ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ডিওজি মাথায় বসেছিলেন মাস্ক। তবে সম্প্রতি দুজনের মনোমালিন্যের জেরে আমেরিকার প্রশাসনের ওই পদ ছেড়ে সরে যান মাস্ক। ট্রাম্প এবং মাস্কের মধ্যে সংঘাত যখন চরমে উঠেছিল তখন টেসলা কর্তার মুখে আমেরিকা পার্টি নামটা শোনা গিয়েছিল। ওই সময় সমাজ মাধ্যমে একটি ভোটাভুটির আয়োজন করেছিলেন মাস্ক। সেখানে তিনি প্রশ্ন রাখেন যে আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কিনা। মাস্কের এই প্রশ্নের উত্তরে ইতিবাচক উত্তর দেন ৮০% মানুষ। আর ভোটের ফলাফল সম্বলিত পোস্ট শেয়ার করে মাস্ক লিখেছিলেন দ্য আমেরিকা পার্টি। তা নিয়ে পরবর্তীকালে মাস্ক আর কিছু খোলসা না করলেও অনেকেই মনে করছিলেন নতুন দলের নামকরণেই ওই শব্দবন্ধটি ব্যবহার করছেন তিনি। টেসলা কর্তা আগে জানিয়েছেন ওই বিল আইনে পরিণত হলে বহু মানুষের চাকরি চলে যাবে। এই বিলটি রিপাবলিকান পার্টির রাজনৈতিক আত্মহত্যার সমান বলে মনে করছেন তিনি। সোমবার সমাজ মাধ্যমে এক পোস্টে মাস্কের দাবি এই বিলটি আমেরিকার ঋণকে রেকর্ড $5 ট্রিলিয়ন পৌঁছে দিতে পারে। এখন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে যারা সত্যি সাধারণ মানুষের কথা ভাববে। হাই নিউজ নেটওয়ার্ক। চীনের রাজনৈতিক অস্থিরতা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। চীনে আবারও ক্ষমতায় পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে বলে দাবি করা হলো রিপোর্টে। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংকে অব্যাহতি দেওয়া হতে পারে এবং তার জায়গায় অন্য কাউকে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব হতে পারে বলে গুঞ্জন রয়েছে। চীনা প্রেসিডেন্টের রহস্যজনক 16 দিনের অনুপস্থিতি এই সমস্ত জল্পনার মূল কারণ বলেই মনে করা হচ্ছে। 21শে মে থেকে 5ই জুন পর্যন্ত শি জিনপিংকে জনসম্মুখে দেখা যায়নি, যে কারণে চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পর্যায়ে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্থানের জল্পনা তৈরি হয়। বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শি জিনপিংয়ের হঠাৎ সরকারি অনুষ্ঠানে অনুপস্থিতি, সরকারি গণমাধ্যম কভারেজ এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক এসব জল্পনা কল্পনা জন্ম দিয়েছে। এছাড়া চীনা অর্থনীতির সংকট এবং শি জিনপিংয়ের আমলে সর্বোচ্চ বেকারত্বের হারও চীনে ক্ষমতার পালাবদলের জল্পনাকে উস্কে দিয়েছে। এভাবে অনুপস্থিত থাকা অনেক মন্ত্রীকে এর মধ্যেই অব্যাহতি দেওয়া হয়েছে। চীনের ইতিহাসে এর আগেও শীর্ষ নেতৃত্ব কোণঠাসা হয়েছেন দলের চাপে। চীনা কমিউনিস্ট পার্টি অতীতে 3 জন বড় নেতার ক্ষমতা হ্রাস করেছিল তারা গদিতে থাকাকালীন। এক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে বর্তমানে আসল ক্ষমতা সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রথম ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউস্কিয়ার হাতে রয়েছে। তার প্রতি সিসিপির হু জিনতাও গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের সমর্থন রয়েছে। প্রতিবেদনে বলা হয় ক্ষমতা ও দলের ওপর শি জিনপিংয়ের আদর্শিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় ঝ্যাংকে তার উত্তরসূরি ও ভবিষ্যৎ সংস্কারবাদী নেতা হিসেবে দেখা যাচ্ছে। ঝ্যাংকে টেকনোক্র্যাট হিসাবে গড়ে তোলার স্বপ্ন হচ্ছে। এদিকে আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও দাবি করেছেন যে জিনপিংয়ের ক্ষমতা খর্ব করেছে চীনা কমিউনিস্ট পার্টি। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন চীনা কমিউনিস্ট পার্টির কোর সদস্যরা সরকারের শীর্ষ নেতৃত্বের ওপর ভরসা হারিয়ে ফেলছে। এছাড়া চীনের সাধারণ মানুষও সরকারের ওপর তিতি বিরক্ত। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। মূলত মেঘলা আকাশ থাকবে। সপ্তাহ জুড়েই দিনভর মেঘলা আকাশ, আবার কখনো বা আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। সেখানে জারি হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উপরের দিকের 5 জেলাতেই মঙ্গলবার ও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতেও। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি।
মঙ্গলবার কলকাতায় প্রধানত মেঘলা আকাশের সম্ভাবনা। 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। বাতাসে জলীয় বাষ্প 90%-এরও বেশি। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.5 সেলসিয়াস কম। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।